হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা 15। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। মস্কোতে তুষারপাত হচ্ছে অবিরত। বাইরের প্রকৃতি বরফের আস্তরণে ঢাকা পড়ে ধারণ করেছে শ্বেত বকের মতোই ধবধবে সাদা বর্ণ। প্রচণ্ড ঠান্ডায় জনজীবন ব্যাহত হওয়ার উপক্রম, অথচ বছরের এই সময়গুলোতেই মাফিয়ারা থাকে সবচেয়ে বেশি সক্রিয়। মাফিয়াদের আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতে চলতে থাকে ড্রাগ আর অস্ত্রের রমরমা ব্যবসা। যদিও এই মুহূর্তে ক্লাবে উপস্থিত নেই এরিস। গতকালের টমেটো প্রিন্সের ঘটনার জের ধরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত এক তীব্র অগ্নুৎপাত। যে গার্ডগুলো কাল টমেটো প্রিন্স আর তার দলবলকে পেন্ট হাউসে ঢুকতে দিয়েছে, তাদের কি এত সহজে ছেড়ে দেবে এরিস? কখনোই না। এরিসের টপ ফ্লোরের পেন্ট হাউস আর নিচের বেসমেন্ট ব্যতি রেখে ভবনের নিচের অংশে পুরোটাই স্টাফ এবং গার্ডসদের জন্য বরাদ্দ। আপাতত এই মুহূর্তে স্টাফ কোয়ার্টারের লাউঞ্জে বসে আছে এরিস। একটা বড়সড় ডিভানে গা ছড়িয়ে বসে পা দুটো আড়াআড়ি করে তুলে রেখেছে সামনের সেন্টার টেবিলের ওপর। সেন্টার টেবিলটা ভীষণ দামি আর নান্দনিক। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কাঁচ দিয়ে বানানো হয়েছে এটা। ভেঙে গেলে বিশাল লস। তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মাফিয়া বসটার। শুধুমাত্র এরিস কেন, এই মুহূর্তে নতজানু হয়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের কারোরই কোনোরূপ নজর নেই ওসব টেবিলের দিকে। তারা তো সেরফ নিজেদের জীবনের সংখ্যায় উদ্গ্রীব। কোনো মতে এ যাত্রায় প্রাণ বেঁচে গেলে হয়। এরিসের পাশেই পেছনে দু হাত রেখে শটান দাঁড়িয়ে আছে তুষার। ওর মুখমণ্ডল বরাবরের মতোই সাবলীল, চোখ মুখ জুড়ে গাঢ় হয়েছে ভয়াবহ নির্জীবতা। যেন বিচলিত হওয়ার মতো কিছুই ঘটেছে না আশেপাশে। বেশ অনেকক্ষণ ধরে নীরবতা বিরাজ করছে পুরো লাউঞ্জ জুড়ে। গার্ডদের মুখমণ্ডল ঘরমাক্ত। এই কনকনে ঠান্ডার মাঝেও নিঃশব্দে দরদরিয়ে ঘামছে তারা। এই মুহূর্তে আওয়াজ তো দূরে থাক, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তাদের। প্রবল আতঙ্কে রুহুতে গলা উঠে এসেছে যেন। অবশেষে সকলের ভাবনা ছেদ ঘটিয়ে নীরবতা ভাঙল এরিস। হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক কপাল চুলকে গাল দিয়ে জিভ ঠেলে রাজভারী আওয়াজে সে বলল, কাল সন্ধ্যায় যে কজন পেন্ট হাউসের সুরক্ষা দায়িত্বে ছিল তারা সামনে এসো, রাইট নাও। নিঃশব্দতার মাঝে এরিসের কর্কশ হুকুম যেন এই অজানা আতঙ্কে ছড়িয়ে দিল সকলের মস্তিষ্কে। কয়েকজন গার্ড শুষ্ক ঢোক গিলে একে অপরের দিকে তাকিয়ে চোকাচুকি করছে শুধু। তাদের চোখের চাউনি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল এরিস। অতঃপর চোখের মাঝে ক্রোধ টেনে হুঙ্কার দিয়ে বলে উঠল, ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম বাস্টার্ড। এরিসের মারাত্মক হুঙ্কারে পুরো লাউঞ্জ কেঁপে উঠল এবার। মুহূর্তেই হাঁটু ভেঙে ধপ করে একযোগে মেঝেতে বসে পড়ল লাউঞ্জে উপস্থিত সকল গার্ডস। ওদের মধ্যে একজন গার্ড হৃদয়ে খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় রাশিয়ান ভাষায় ক্ষমা প্রার্থনা করে বলে উঠল, আমাদের দোষ নেই বস, টমেটো প্রিন্স ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। এরিসের কাট আদেশে জিহবার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলাধ্যকরণ করে নিল লোকটার দিকে থেকে চোখ ঘুরিয়ে তুষারের প্রাণে দৃষ্টি নিক্ষেপ করল এরিস, যে এখনও একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে ওর পাশে। মূর্তিমান তুষারের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে এরিস শুধালো, সব কিছু রেডি? তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল তুষার, ইয়েস। তাহলে আর দেরি কিসের? বোঝো অনেকদিন স্ন্যাক্সের স্বাদ গ্রহণ করে না, আজকে না হয় একটু ভুরি ভোজ করুক। রিভলভারটা আঙুলের ডগায় ঘোরাতে গম্ভীর আওয়াজ কৌশলে আদেশ করল এরিস। ওর কথার আগামাথা ঘুণাক্ষরেও কিছু বুঝে উঠতে পারল না অপরাধী গার্ডসগুলো। ওদিকে এরিসের আদেশ পাওয়া মাত্রই তুষার অন্য গার্ডসদের চোখে ইশারা দিয়ে বলল, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে কতগুলো পালোয়ানদের মতো দেখতে নিগ্রো গার্ডস এগিয়ে এসে ফাঁসির আসামিদের মতোই হাত পা বেঁধে একটা কালো কাপড়ে আবৃত করে ফেলল গার্ডসগুলোর মুখমণ্ডল। অতঃপর মাথায় বন্দুক রেখে সবগুলো টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো বেসমেন্টের দিকে। মুহূর্তেই হাহাকার, চিৎকার আর প্রাণের বাঁচার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল পুরো স্টাফ কোয়ার্টার্স। সেসব ব্যথাতুর আওয়াজ কর্ণগর্ভ ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না এরিসের। কী করেই বা পৌঁছাবে? ও তো একটা হৃদয়হীন জানোয়ার। পৃথিবীতে কারোর কান্নাকাটি, হাহাকার, এমনকি নিগুড়ো আত্মচিৎকার কোনো কিছু বিচলিত করে দিতে পারে না এরিসকে, একমাত্র ঈশানী ছাড়া।
কোনো এক অজানা কারণে ওই মেয়েটার কান্না দেখলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করে এরিসের। মাথা ঠিক থাকে না একদম। কি অদ্ভুত এক বিরক্তিকর অনুভূতি। আবারও সেই ঈশানী মেয়েটা অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক কাছে সারাক্ষণটা। এরিস বিরক্ত হয়। সাবলীল মুখশ্রী, সুডৌল ললার দেশে সব কিছু কুঁচকে যায় হঠাৎ। অগত্যা বাইরের চেঁচামেচি আর মস্তিষ্কের ভাবনা দুটোই এড়াতে দোকানে এয়ারপড গুছে ডিভানে মাথা এলিয়ে দিয়ে অক্ষিপলক বন্ধ করে নেয় নির্বিঘ্নে। ওদিকে বেসমেন্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই নিগ্রো দানবীয় গার্ডসগুলোর মধ্যে একজন পেছনে ঘুরে তুষারের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কোন সেলে রাখবো বস? তুষার ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হৃদয়ের দূষিত বাতাসটুকু আলগোছে বের করে দিয়ে তির্যক অথচ মসৃণ কণ্ঠে বলে উঠল, অফকোর্স টর্চার সেল। লাউঞ্জ ত্যাগ করে এলিভেটরের মাধ্যমে সোজা বেসমেন্টে চলে যায় গার্ডসগুলো। ওরা চলে গেলে তুষার দৃষ্টিপাত করে এরিসের দিকে। নির্জীব শান্ত গলায় আধশোয়া এরিসকে উদ্দেশ্য করে বলে, আপনি কখনোই গার্ডসের টর্চার সেলে পাঠাতেন না, কিন্তু আজ হঠাৎ? এরিসের চোখ দুটো বন্ধ রেখে গমগমে আওয়াজে বলল, পাইথন প্যারাডাইসে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই তুষার। কাল আমি পেন্ট হাউসে উপস্থিত না থাকলে কি হতে পারতো ভেবে দেখেছো একবারও? তুষার ভালো করেই জানে কাল এরিস না থাকলে হয়তো ঈশানীকে তুলে নিয়ে যেত ওরা, কারণ এটাই আপাতত ওদের মোক্ষম উদ্দেশ্য। এরিস নিজের স্বার্থ ত্যাগ করে একরত্তি মেয়েটাকে প্রোটেক্ট করতে চাইছে বারবার। সেই মেয়ের কাছে কিছু তো রহস্য আছেই। আপাতত সেই অজানা রহস্য উদ্ঘাটনে মরিয়া ড্যানিয়েল। তুষার ভাবল কিয়তক্ষণ, অতঃপর নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধালো, আপনি কি মিস ব্লু আই অ্যাঞ্জেলের প্রতি কোনো রকম অবজেসড এরিস? তুষারের করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতো এরিসের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। ও চট করে উঠে দাঁড়ালো ডিভান ছেড়ে। তুষারের দৃষ্টি এড়িয়ে বাইরে অবিরাম প্যাজে তুলের মতো তুষারপাতের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে তুষারের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বলল, তুমি যা ভাবছো তেমন কিছুই নয় তুষার। আমার মাফিয়া প্যারাডাইসের দিকে যে হাত বাড়াবে সেই মারা পড়বে, কারণ এরিস ইউয়ান কাউকে সেকেন্ড চান্স দেয় না, কোনো দিন না। অথচ মিস ব্লু আইজড অ্যাঞ্জেলকে 1000টা সেকেন্ড চান্স দিয়ে বসে আছেন আপনি এরিস। হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে তুষার মনে মনে নির্লিপ্ত কণ্ঠে কথাটা আওড়ালেও ঠোঁট নাড়িয়ে মুখে বলল না, আপনাকে ডিস্টার্ব লাগছে, আজকের মতো পেন্ট হাউসে গিয়ে রিল্যাক্স করুন, এদিকটা আমি সামলে নিচ্ছি। ঈশানীর জ্বরটা পুরোপুরি সরেনি এখনও। কাল সারা রাত তীব্র জ্বরে বেঘোর বিলাপ করেছে মেয়েটা। ফ্লোরা ও শিউরে বসে মাথায় জলপট্টি দিয়েছে সারাক্ষণটা। ঈশানীর সাথে সাথে ফ্লোরাও ঘুমায়নি একদণ্ড। ভোর রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা কমে এলে স্বস্তিতে ঘুমিয়ে পড়ে ঈশানী। ফ্লোরা নিজেও একটু বিশ্রাম নেওয়ার প্রয়াসে চলে যায় নিজের রুমে। আর এখন একটু বেলা ফুটতে ঈশানীর জন্য গরম গরম স্যুপ বানানোর উদ্দেশ্যে কিচেনে এসে হাজির হয় ফ্লোরা। ব্যস্ত হাতে শুরু করে কাটাকাটির কাজ। ফ্লোরার মনোনিবেশ পুরোই স্যুপের হাঁড়িতে নিবদ্ধ। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে স্যুপের ঘনত্ব পরিমাপ করছে ফ্লোরা। ঠিক এমন সময় সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এরিস। ওর চোখে মুখে স্পষ্ট ক্ষুব্ধতা। দেখেই বোঝা যাচ্ছে বিশেষ কোনো কারণে বেজায় চটে আছে সে। লম্বা ফা ফেলে হনহনিয়ে দোতলার অফিস রুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় ফ্লোরাকে আদেশ করে ও বলল, ব্ল্যাক স্প্রেসো উইদাউট সুগার। যাত্রাপথে কথাটা বলে যাওয়ার বেগে দোতলায় চলে গেল এরিস। ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও মন দিল সুপে। ওকে উদাস লাগছে ভীষণ। এরিস যখন গড়গড়িয়ে ওপরে চলে যাচ্ছিল তখনই রুম থেকে বেরিয়ে কিচেনে উপস্থিত হয় ঈশানী। এরিসের চড়া হুকুম শুনে ওর যাওয়ার দিকে এক পলক চেয়ে মেয়েটা উদাসীন ভঙ্গিতে বলে ওঠে, চিনি ছাড়া স্পেসো, ইয়াক! এতটা তেতো পানীয় কেউ কী করে পান করতে পারে? উনি কি আদেও মানুষ? ঈশানীর আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে ওর কপালে আলতো হাত রেখে জ্বরের অবস্থা পরিমাপ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, জ্বরটা এখন একদম নেই, বুঝে শুনে ঠান্ডাটা লাগিও কেমন? ফ্লোরার কথা শুনে আন্তরিকতায় ঠোঁট প্রসারিত করলো ঈশানী। অতঃপর ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কৃতজ্ঞতা জড়ানো কণ্ঠে বলল, কাল রাতের জন্য তোমাকে অনেক ধন্যবাদ ফ্লোরা। সত্যিই ধন্যবাদ দিতে চাও? চোখ ছোটো ছোটো করে শুধালো ফ্লোরা। ঈশানী ফিক করে হেসে জবাব দিল, সন্দেহ আছে? তৎক্ষণাৎ মুখের সামনে কফির মগটা ধরে ঠোঁট উল্টালো ফ্লোরা। ড্যাব ড্যাব করে তাকিয়ে অদূরের স্বরে বলে উঠল, এটা এরিসের অফিস রুমে দিয়ে এসো না প্লিজ। চিন্তা নেই, দেখা নাও হতে পারে, কারণ এরিস এ সময় নিজ কক্ষে থাকে। আর যদি দেখা হয়ে যায় তাহলে? ফ্লোরার কথা শেষ করার আগে ঈশানীর চোখ ছোটো ছোটো করে সন্দিহান গলায় বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ফ্লোরা? নিম্ন চাউনি উপর নিচ
সোজা মাথা দোলায় ফ্লোরা। বলল, ও রেগে আছে বোধ হয়। ঈশানী নতুন উদ্যমে শুধালো, তুমি এরিসকে ভয় পাও? তুষারকে আরও বেশি, মিনমিনিয়ে কথাটা বলে ফ্লোরা। ঈশানী আর কথা বাড়ায় না। ফ্লোরার হাত থেকে কফির মগটা নিয়ে ধীরে কদমে এগিয়ে যায় এরিসের অফিসের কক্ষের দিকে। এতক্ষণ ধরে ফ্লোরার সামনে নিজের মেয়েকে আত্মবিশ্বাসটুকু অহনিশ ধরে রাখলেও সিঁড়ির ভেঙে দোতলার করিডোরে পা রাখতে না রাখতেই ভেতরে সব আত্মবিশ্বাস যেন কর্পূরের ন্যায় উবে গেল কোথাও। বুকের ভেতর জমে থাকা নিদারুণ আতঙ্ক আর দ্বিধাগ্রস্ততাটুকু একপাশে সরিয়ে ভীত হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো মেয়েটা। কক্ষের সামনে এসে কয়েকবার শুষ্ক ঢোক গিলে মিনমিনে মনে মনে ঈশানী বলে, কফিটা রেখে আসারই তো ব্যাপার, কিচ্ছু হবে না, জানোয়ারটা রুমের মধ্যে না থাকলেই হলো। মনে মনে হাজারটা শান্তিবাণী আউড়ে নিজেকেই নিজে খানিকটা ধাতস্থ করে কাপা হাতের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। তবে ভেতর প্রবেশের সঙ্গে সঙ্গে আচমকা থমকে গেল ওর দুপা। চোখের সামনে অনাঙ্কাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজান্তেই দুমড়ে মুচড়ে উঠল ভেতরের তনু হৃদয়টা। হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে ঠক ঠক করে কম্পিত হলো হাতের মুঠোয় রাখা নিশ্চল কফির মগটাও। মাত্র কয়েক সেকেন্ডের একটা অনাঙ্কাঙ্ক্ষিত দৃশ্যপট মনস্পটে আটকে গেল ভীষণ জোরালো ভূমিকায়। শুধুমাত্র একবার সামনে তাকিয়েছিল ঈশা। ঠিক তখনই অক্ষি যুগলে থমকে গেল সামনে সেই অনাঙ্কাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। অফিস কক্ষের চেয়ারে নির্বিঘ্নে মাথা এলিয়ে দিয়ে গা ছড়িয়ে বসে আছে এরিস। ভীষণে আইসে চোখ দুটো করে রেখেছিল বন্ধ। এরিসের সামনে হাঁটু গেড়ে বসে ওর নেভি ব্লু রঙা সিল্ক শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলছিল অতীব সুন্দরী এক আবেদনময় রুশ তরুণী। মেয়েটার হাত দুটো অবলীলায় পড়েছিল এরিসের ঢেউ খেলানো বলিষ্ঠ পুরুষালী বুকের ওপর। অকস্মাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এটুকু দেখা মাত্রই তড়াক করে চোখ নামিয়ে নিল ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য দেখে অজানা যাতনায় বিদীর্ণ হলো ওর ভেতরটা। হাত পা কাঁপছে, না জানি এরিস ওকে কি করবে এখন। তবে তার চেয়েও বেশি যেটা হচ্ছে তা হলো কষ্ট। অজ্ঞাত কষ্টে ভেতরটা নীল হয়ে উঠেছে যেন। কারণ এতটুকুতেই আর বুঝতে বাকি নেই ঈশার যে এই মুহূর্তে এখানে ঠিক কী হতে যাচ্ছিল। এরিস হয়তো এই সুন্দরী রুশ মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতো এক্ষুনি, কিন্তু ঈশানের আগমন বরাবরের মতোই বদলে দিল দৃশ্যপট। ঈশানী ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওকে দেখতে পেয়ে এক ধাক্কায় এরিস নিজে থেকে দূরে সরিয়ে দিল মেয়েটাকে। অযাচিত রুশ মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশানীর দিকে বিরক্তিকর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরিস, যেন এক্ষুনি দু চোখ দিয়ে ভস্ম করে দেবে ওকে। তবে ঈশানী আর দাঁড়ায় না এক মুহূর্তও। কোনো মতো কাপা হস্তে ক্যাবিনেটের ওপর মগটা রেখে দৌড়ে বেরিয়ে যায় অফিস রুম থেকে। ঈশানী চলে গিয়েছে সেই কখন। এখনও করিডোরের দিকে নিশ্চল নয়নে চেয়ে আছে এরিস। মূলত এরিসকে একটু মি টাইম দেওয়ার উদ্দেশ্যেই তুষার পাঠিয়েছিল সুন্দর এই রুশ মেয়েটাকে। কিন্তু ঈশানীর ওই নীল জলরাশির মতো চোখ দুটো দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে এলোমেলো হয়ে গেল এরিসের। অহেতুক রাগ হতে লাগলো রুশ মেয়েটার ওপর। মেয়েটার আবেদনময়ী আলতো স্পর্শে বিরক্তিতে চিড়বিড়িয়ে উঠল ভেতরটা। সহসা ওর বিরক্তিকর স্পর্শ সহ্য করতে না পেরে মেয়েটাকে চোখের সামনে ধাক্কা মেরে ফেলে দিল এরিস। খানিক্ষণ বাদে চড়াত করে ওঠা মস্তিষ্কটা কিঞ্চিৎ শান্ত হলে নিজ হাতে শার্টের বোতামগুলো লাগাতে উদ্যত হয় ইরিস। তখনই রুশ মেয়েটা পুনরায় কাঁধে হাত রাখলো ওর। মেয়েটার চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ। তবুও পেমেন্টের আশায় সে সাহস করে ডাকলো এরিসকে। কণ্ঠে আকুলতা টেনে বলল, লেটস কন্টিনিউ স্যার। তৎক্ষণাৎ নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটার হাত। দু আঙুলের কপাল সাইড করতে করতে গমগমে স্বরে বলল, গেট লস্ট। এরিসের কথায় চলে গেল না মেয়েটা, বরং ও শরীরে হাত দেওয়ার জন্য উদ্যত হলো পুনরায়। যার পূর্বাভাস আশ করতে পেরে সঙ্গে সঙ্গে কোমরের ভাঁজ থেকে রিভলভারটা বের করে মেয়েটার মুখের মধ্যে রিভলভারের নলটা আকস্মাক ঢুকিয়ে দেয় এরিস। এরিসের কাণ্ডে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল রুশ মেয়েটার। ভয়ের চোটে চোখ দুটো বেরিয়ে আসতে চাইল কোটো ছাড়িয়ে। মৃত্যুর ভয়ে জর্জরিত হয়ে মেয়েটা হাউমাউ করে কেঁদে ওঠে। বহু কষ্টে গলার আওয়াজ বের করে বলতে চাই কিছু, কিন্তু রিভলভারের কারণে সে আওয়াজ স্পষ্ট নয়। অগত্যা হাত জোর করে ইশারা ইঙ্গিতে এবারের মতো এরিসের নিকট নিজের প্রাণ ভিক্ষা চাইল সে। এরিস নির্দয়। মেয়েটার এসব কান্নাকাটিতে ও জয় আসে না কিছুই। ও একইভাবে রিভলভারের নলটা দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষল। ক্রোধান্বিত আওয়াজে বলল, আর এক সেকেন্ডও যদি আমার চোখের সামনে থেকেছ, তাহলে ভেতরে লোড করা সব কটা গুলি এক নিঃশ্বাসে
তোলার আগে পেটে চালান হয়ে যাবে তোমার। অ্যাম আই ক্লিয়ার বিচ? এসের কথা জোরে মাথা ঝাঁকায় ক্রন্দনরত মেয়েটা। জাস্ট গেট লস্ট। মেয়েটার মুখ থেকে রিভলভারটা সরিয়ে হুঙ্কার দিয়ে উঠল এরিস। তৎক্ষণাৎ মাফিয়া বসটার হাত থেকে ছাড়া পেয়ে কোনো মতে প্রাণ নিয়ে ছুটে পালালো অতীব সুন্দরী সেই রুশ তরুণী। মেয়েটা অফিস রুম ত্যাগ করলে একটা চাপা দীর্ঘনাশ ছেড়ে ধপ করে কাউচের চেয়ারে বসে পড়ে এরিস। থমথমে মুখে হাত বাড়িয়ে ক্যাবিনেট থেকে তুলে নেয় কফির মগটা। তেতো কফিটা ঠান্ডা হওয়ার দরুন স্বাদটা বিষাদে পরিণত হয়ে গিয়েছে পুরোপুরি। কাউচে গা এলিয়ে দিয়ে আপাতত সেই বিশ্রী স্বাদের কফিটায় চোখ বন্ধ করে উপভোগ করায় ব্যস্ত এরিস। চোখ খেঁচে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঈশানী গিয়ে পৌঁছালো খোলা ছাদ বারান্দায়। বাইরে আজ রোদ উঠেছে বেশ। সূর্যের মৃদু রশ্মিতে গলতে শুরু করেছে পায়ের নিচে কঠিন বরফের আস্তরণ। এতক্ষণ ধরে ছুটে আসার দরুন হাঁপাচ্ছে ঈশা। আজ বহুদিন বাদে একটুখানি খোলা আকাশ দেখলে ও মনটাও বিষণ্ণ। খানিকক্ষণ আগের দৃশ্যটা ক্রমাগত ভেসে উঠছে মানুষ বটেই। এরিসের মতো একটা নির্দয় মাফিয়া বসের জন্য কষ্ট হওয়ার কথা ছিল না কোনো কারই। এরিস ওর অত্যাচারী। ঈশানীর এই করুণ পরিণতির পেছনে একমাত্র দায়ী এরিস ইভান। তবুও সেই অপ্রীতিকর দৃশ্যটুকু দেখার পর থেকে হৃদয়ের কোথাও একটা পুড়ছে খুব। বুকের ভেতর রয়ে যাওয়া এই সুপ্ত ভেজা ভঙ্গুর অনুভূতিগুলো ঘৃণা করে ঈশানী। বড্ড ঘৃণা করে, কারণ সেই প্রথম দিন থেকে এই অবাধ্য অনুভূতিটাই ভেঙে যাওয়ার একমাত্র কারণ। সহসা ভেতরের অযাচিত কষ্টগুলো একপাশে সরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছাদ বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়ালো ইস্যু। শীতের সকালে পিঠ পিছড়ে যাওয়া কোমল রোদটুকু স্বর্গের মতোই আরামদায়ক ঠেকছে শরীরে। অদূরে করে এক ধর্মশালা থেকে ঢং ঢং করে ভেসে আসছে গির্জার প্রতিধ্বনি। তার পাশেই নামরাদানা পাখির কিচিরমিচির কলরব। হুট করেই আজ সকালটা ভীষণ পবিত্র আর স্নিগ্ধ ঠেকছে ঈশানীর নিকট। চোখ বুজে নাক টুনে স্নিগ্ধ সতেজ বাতাসটুকু ভেতরে পুড়ে একাই বিড়বিড়ালো ও। এত পবিত্রতা আর স্নিগ্ধতার মাঝে আমি এক অন্ধকারাচ্ছন্ন পাপের দুনিয়ায় আটকা পড়ে আছি, যেখানে না আছে মুক্তি আর না আছে মৃত্যু। উপহাসের সুরে কথাটা বলতে গিয়ে গলা ধরে এলো ঈশানী। কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠনালীতে। অবশেষে না চাইতো বুকের ভেতরে বইয়েতে থাকা প্রবল জলোচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সরলতার গাঢ় নীল চোখের কর্নিশ বেয়ে। ঠিক সে সময় কোথা থেকে যেন একটা ধবধবে সাদা পায়রা উড়ে এসে ঠাঁই নিল ঈশানীর সরু কাঁধের ওপর। অগত্যা অতিথির আগমনে কান্নাকাটিতে লাগাম টানল ঈশানী। কাঁধ থেকে এনে আলগোছে দুহাত আগলে ধরল পায়রাটাকে। আশেপাশে কোনো চার্চ থেকে পালিয়ে এসেছে বোধহয়। শ্বেতরঙা অপ্সরার ন্যায় পায়রাটাকে মুখের সামনে ধরে ওর কপালে কপাল ঘষে আদুরে গলায় ইস্যু বলল, এই ঠান্ডার মাঝে পালিয়ে আসার আর জায়গা পেলি না? এটা অহংকারী এরিসের পাপের রাজত্ব। এখানে ভুল করেও কেউ আসে বোকা মেয়ে? চল তোকে খাবার দিই। আদুরে আলাপন শেষে নির্হারা অবলা পাখিটাকে সঙ্গে নিয়ে পেন্ট হাউসের ভেতরে চলে যায় ঈশানী। গত বেশ কিছুদিন ধরেই পেন্ট হাউসের আনাগোনা নেই এরিসের। আর এরিস পেন্ট হাউসে না থাকার মানে হলো সেই কটা দিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকেই মুক্ত আকাশের ডানা ঝাপটানো পাখির ন্যায় আনন্দে উল্লাসে দিন কেটে যায় ঈশানীর আর ফ্লোরার। খুশির দিনগুলোতে মন খারাপ ছুঁতে পারে না ওদের। দুঃখগুলো পাছে হটিয়ে নিগড় উল্লাসে সর্বক্ষণ মেতে থাকে দুজন। আজ তেমনই একটা দিন। এরিস, তুষার কেউই পেন্ট হাউসে ফেরে না ইদানিং। নিশ্চয়ই কোনো মিশন ফিশনে আটকা পড়েছে তারা। ওদিকে আজ সকাল থেকে বৃষ্টির গতিতে তুষারপাত হচ্ছে আকাশ ছাপিয়ে। ভেলভেটে টাইম মসৃণ শুভ্র তুষারের আড়ালে ঢাকা পড়েছে প্রকৃতি। অথচ এই বিরূপ আবহাওয়ার মাঝে এক বালতি জামাকাপড় ভিজিয়ে উদাস মুখে বসে আছে ফ্লোরা। ও চোখে মুখে আহাজারি স্পষ্ট। মেয়েটার এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে ঈশানী ভ্রুকুচকে বলল, এই মেয়ে মাফিয়াদের সঙ্গে থাকতে থাকতে আক্কেল জ্ঞানকে সব সাবান ফেনার সাথে গুলে খেয়েছো নাকি? এভাবে কেন বলছো? বিরস মুখে ঠোঁট উল্টালো ফ্লোরা। এভাবে বলবো না তো কিভাবে বলবো? ঘরের এতগুলো ওয়াশিং মেশিন থাকতে তুমি বালতি ভরে কাপড় কেন ভিজিয়েছো? এখন এগুলো কই শুকাতে দেবে শুনি? তুষার হাতে পরিষ্কার করা জামা কাপড় ছাড়া একদম পরে না, এই জন্যই তো। বুঝলাম। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলে ঈশানী। কিন্তু এই সময় এমন মনমরা মলিন চেহারায় ফ্লোরাকে দেখতে একদম ভালো লাগছে না ওর। তাই ওকে হাসানোর চেষ্টায় দুষ্টুমি করে ভেজানো কাপড় থেকে একটুখানি সাবান ফেনা নিয়ে লাগিয়ে দিল ফ্লোরার নাকের ডগায়। এই একটুখানি দুষ্টুমিতে গা ভাসিয়ে ফ্লোরা নিজেও যে ঈশানীর সঙ্গে পাঙ্গা দিয়ে ফেনা মাখামাখি করে শুরু করে দেবে সেটা বোধহয় কল্পনাতেও অনুমান করেনি ইস্যু। যার ফলস্বরূপ কয়েক মুহূর্তের মাঝে পুরো লাউঞ্জ জুড়ে
জলকেলি শুরু করে দিয়েছে ওরা দুজন। ওদের খিলখিল হাসির শব্দ আর অনর্গল ছোটাছুটিতে হুট করে যেন প্রাণ ফিরে পেয়েছে বিস্তৃত জঙ্গলের মাঝে অবস্থিত মৃত্যুপুরীর ন্যায় নির্জীব এই মাফিয়া পেন্ট হাউস। ক্লাব থেকে মাত্রই পেন্ট হাউসে ফিরেছে এলিশ। ইদানিং পাইথন প্যারাডাইসের বিভিন্ন বিজনেস ক্লাবে ড্যানিয়েল বেশ কিছু স্পাই ঢুকে পড়েছে। কয়েকজনকে অবশ্য শনাক্ত করতে সক্ষম করে হয়েছে গার্ডরা। তবে এরিস এখনও চুপচাপ অনুসরণ করে যাচ্ছে তাদের, কারণ তাদের এবারের টার্গেট এরিসের প্যারাডাইস নয়, বরং অন্য কিছু, যার প্রেক্ষিতে এরিস আর তুষার দুজনেই ড্যানিয়েলের উদ্দেশ্যে জানার জন্য কিছুদিন ধরেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে শনাক্তকৃত স্পাইদের আশেপাশে। দুদিন ধরে না ফিরলেও আজ হুট করে পেন্ট হাউসে ফিরে এসেছে এরিস। পরনে তার কালো হুডি আর কালো বেসবল ক্যাপ। মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো তার শরীর। বাইরে থেকে ফেরার দরুন কালো হুডির যত্রতত্র জমে আছে পেঁজা তুলোর মতো শুভ্র বরফ কুচি। কালো কুচকুচে হুডির ওপর ঝুরঝুরে বরফ কণাগুলো সফেদ হীরকের ন্যায় চিকচিক করছে ওর সমস্ত শরীরে। সদর দরজা খুলে ভেতরে ঢুকে বড় বড় পা ফেলে হনহনিয়ে দোতলার দিকে এগোচ্ছিল এরিস। ঠিক তখনই লাউঞ্জ থেকে ভেসে আসা অপরধিব এক খিলখিল হাসির ঝঙ্কারে আকস্মাৎ মাঝপথে পা দুটো থমকে যায় লম্বাটা লোকটার। একটা সুমিষ্ট প্রাণোচ্ছল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতায় ছড়িয়ে পড়ে এরিসের কর্ণকুহরে, যার দরুন নিজের অজান্তেই পুরোপুরি নিশ্চল হয়ে পড়ে ও। জীবনে প্রথমবার নিজের পেন্ট হাউসে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হলো এরিস। এমন মেয়েলি হাসির আওয়াজে কোনোরূপ ভাবান্তর হওয়ার কথা ছিল না ওর মাঝে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই এই প্রাণবন্ধ হাসিটুকু উপেক্ষা করে সামনে এগোতে পারছে না এরিস। কোনো এক অদৃশ্য মায়াজারে চলন্ত পা দুটোকে নিদারুণ শক্তি বলে করে রেখেছে স্থির আর অচল। সহসা সেখানে দাঁড়ানো অবস্থাতেই লাউঞ্জ থেকে ক্রমাগত ভেসে আসা হাসির আওয়াজ অনুসরণ করে তৎক্ষণাৎ এক ঝটকায় মাথার হুডিটা সরিয়ে পেছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এরিস। এই প্রথমবার ঈশানীকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে কয়েক সেকেন্ডের মাঝে গতি হারায় ভেতরের অন্তর্করণ। মাথা থেকে হুডি করার সঙ্গে সঙ্গে তার শরীরে লেগে থাকা ক্ষুদ্র বরফ কণাগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ে সমগ্র মেঝেতে। তকতকে শ্বেতপাথরের মেঝেটা ভরে ওঠে নোংরা জলে। তাতেও কোনোরূপ ভ্রুক্ষেপ নেই এরিসের, কারণ হুডি সরিয়ে পেছনে দৃষ্টিপাত করতেই এরিস দেখতে পায় একটা অপরূপ নীল চোখের মেয়েকে, যে হাসছে, খিলখিলিয়ে হাসছে। তার হাসিতে মুখরিত হয়েছে সমগ্র পেন্ট হাউস। মেয়েটার ঢলঢলে আদুরে মুখমণ্ডল জুড়ে ফেনার মাখামাখি, তবুও তার হাসির ঝঙ্কার যেন অতলীয় এক বাদকের বাজানো মাদকীয় বাজনা। তার প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণগুহ ছাপিয়ে বহু বছর ধরে তারা লাগানো এডিসের হৃদয় গহীনে কড়া নেড়ে গেল আচমকা। নিজের অজান্তেই সেই তখন থেকে নিষ্প্রভ ক্লান্তহীন চোখে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখের দিকে ফ্যাল করে অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে এরিস। ওর নিগুড় চাহনি দেখে মনে হচ্ছে নীলাম্বরীর খিলখিল হাসির মাঝে এই মুহূর্তে পুরো দুনিয়া থমকে আছে ওর। ফ্লোরার সঙ্গে দুষ্টুমির এক পর্যায়ে ঈশানীর চোখ আটকে যায় সিঁড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানবের চোখে। অগত্যায় বিনা দ্বিধায় মিলন ঘটে দুজোড়া অক্ষি যুগলের। ঈশানী খেয়াল করলো এরিস ঘাড় বাঁকিয়ে অনুভূতিহীন চোখে ওদের দিকেই এক ধ্যানে চেয়ে আছে শুধু। এরিসের এহেন অহেতুক নিষ্প্রভ চাহনিতে ভরকে যায় ইসু। মুহূর্তে মলিনতা ঘিরে ধরে নীলাম্বরীর সমগ্র মুখমণ্ডল জুড়ে। ভীত সন্ত্রস্ত আর চোখে আরও একবার এরিসকে পরখ করে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো ঈশানী। ঈশানীর ওপাশ ঘোরার সঙ্গে সঙ্গে চোখের পলক ছাড়ে এরিস। পরক্ষণে ধ্যান ভেঙে নিজের চিরাচরিত সত্তায় ফিরে এসে সামনে ঘাড় ঘুরিয়ে তড়িঘড়ি করে লম্বা পা ফেলে সিঁড়ি ভেঙে সোজা এগিয়ে যায় দোতলার অফিস রুমের দিকে। যেতে যেতে বুকের বাম পাশে হাত বুলিয়ে আনমনে বিরক্ত স্বরে বিড়বিড়াইছে সে, এগেন সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। পর্ব 16। সমগ্র লাউঞ্জ জুড়ে নিস্তবস্থা বিরাজ করছে এখন। থেমে গিয়েছে একটু আগের হাসির কলরব। মাফিয়া বসটা পেন্ট হাউসে ফিরে আসা মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট। সে ফিরে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে খুশির ঝিলিক, আনন্দ ঘন মুহূর্ত সব। অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে ঈশানী আর ফ্লোরা। মাফিয়া বসের কালো দুনিয়া কখনো এমন প্রাণোচ্ছল হাসির আওয়াজে শোভা পায় না। তাই তো এরিস ফিরে আসার পর মুহূর্তেই নিস্তব্ধ মরীচিকার আড়ালে বিলীন হয়ে গিয়েছে হাসির ঝঙ্কার। যেন স্বয়ংক্রিয়তা ফিরে পেয়েছে তার পাপের রাজ্য। সব কিছু থমথমে হয়ে আছে। তাও মনে হচ্ছে একটু আগের খিলখিল হাসির আওয়াজ এখনও বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে
কালো পেন্টিংয়ের চার দেওয়ালে। এরিস বড় বড় পা ফেলে করিডোর ধরে সামনে এগোচ্ছে। কপালে তার দুশ্চিন্তার ভাঁজ তীক্ষ্ণ, চেহারায় স্পষ্ট ব্যস্তিগ্রতা। কর্ণগর ছাপিয়ে মস্তিষ্ক অবধি প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিয়ন্ত্রণহীন আজ। এরিস বিরক্ত হয়, হাঁটার গতি ধীর করে ফের ঘাড় বাঁকি তাকায় লাউঞ্জের দিকে। ঈশানী মেয়েটা আর চোখে এদিকে চেয়ে আছে। সেই নিরাম্বর সরলতার ঘেরা একজোড়া ভীত সন্ত্রস্ত জলজলে নেত্রদয়, যা দেখলে বারবার বেইমান হয়ে ওঠে ওর হৃদয়টা। চৌম্বকীয় এক অদৃশ্যের শক্তি বলে নিস্তেজ করে দেয় ভেতরের হিংস্র পাশবিক সত্তাটাকে, যা এরিসের মস্তিষ্ক ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা। এই মেয়েটাকে কখনোই নিজের কড়া পড়া পাথর হৃদয়ের নিয়ন্ত্রণ হতে দেবে না এরিস, কিছুতেই দেবে না। না, আর নেওয়া যাচ্ছে না। কোনো এক অজানা কারণে প্রচণ্ড ক্ষুব্ধতায় চোয়াল শক্ত করে গজরাতে অফিস রুমে ঢুকে যায় এরিস। ভেতরে গিয়ে টি শার্টের ওপর পরিহিত ভেলভেটের হুডিটা শরীর থেকে একটানে খুলে ছুঁড়ে ফেলে দেয় সফেদ মেঝেতে। মন মস্তিষ্কের এহেন নিয়ন্ত্রণহীন ভাবনা মোটে গ্রহণ করতে পারছে না এরিস। অগত্যায় রাগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে দাঁতে দাঁত পিষে বলে, একটা তুচ্ছ মেয়ের হাসি দেখে থমকে যাওয়া কখনো এরিস ইউভানকে শোভা পায় না। গ্যাংস্টার এরিস কখনোই পবিত্রতায় আটকায় না। নেক্সট টাইম এরিস ইউভানের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাইলে ওই মেয়েটাকে তার উপযুক্ত জায়গায় বুঝিয়ে দেব আমি। এরিসের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে গজগজ করতে করতে ঈশানীর উপর ক্ষোভ ঝাড়লেও ওর নিয়ন্ত্রণহীন মনটা বিদ্রুপাত্ম হেসে উপহাস করে বলল, একটু আগে সেটাই করছিলি যেটা তুই প্রচণ্ড ঘৃণা করিস, যে এই জিনিসগুলোর সাথে তোর এই জীবনের কখনো পরিচয় হয়নি, তোর মরীচিকার মতো অন্ধকার জীবনে যেগুলো নিছকে মূল্যহীন, সেই জিনিসগুলোতেই বারবার আটকে যাচ্ছিস তুই। জাস্ট স্টপ ইট। আবার সেই বিদ্রুপাত্মক নিয়ন্ত্রণহীন ভাবনায় দিশেহারা হয়ে নিজে ধমকে উঠল এরিস। ক্রোধের তোপে ভলভল করে মাথার রক্ত উঠে গেল ওর। সুদর্শন অথচ হিংস্র ব্লাডি বিস্ট মাফিয়া পারছে না নিজের ভাবনাকে নিজের গলা টিপে মেরে ফেলতে, যার দরুন ক্ষুব্ধতায় চরম সীমানায় গিয়ে প্রচণ্ড ক্রোধে অফিস রুমের সব কিছু দুহাতে তছনছ করে দেয় এরিস। অত্যন্ত দামি ডিজাইনার টিপট, রেড ওয়াইনের বোতল, পিসি, মনিটর, সেন্টার টেবিল, জানালার কাজ, এমনকি ইলেকট্রনিক ডিভাইস সব কিছু উল্টে পাল্টে ফেলে সেগুলোকে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ভাঙতে হুঙ্কার দিয়ে এরিস বলে, সব দোষ ওই মেয়েটার, সব দোষ ওর। আমি ওকে দু চোখে দেখতে চাই না, কোনো দিনও না। সেই তখন থেকে ওপরতলে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ ভেসে আসছে। প্রতি সেকেন্ডে অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে ওঠে। এটা ওটা ছুটে এসে আকস্মাক আছড়ে পড়ছে নিচতলার লাউঞ্জে। কখনো ভাঙা কাছের টুকরা, আবার কখনো আস্ত মনিটর। লাউঞ্জের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ফ্লোরা আর ঈশানী। ভয়ের চোটে আত্মাটা যেন ঠোঁটের আগায় উঠে এসেছে তাদের। দোতলার এই বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে ঈশানী নিজেই দায়ী তা জানে না স্বয়ং ঈশানী। তাই তো উপরচলা ধুমধাম ভাঙাচোরার আওয়াজে উপেক্ষা করে জিভ দিয়ে নিজের শুষ্ক অদর ভিজে নিচু গলায় ফ্লোরাকে শুধালো, কি হয়েছে বলো তো? ঈশানী কথাটা বলতে না বলতে ওপর থেকে একটা ভাঙা টিপটের টুকরো এসে আচমকা আঘাত করলো ইস্যুর কপালে। তৎক্ষণাৎ গলগল করে তাজা রক্তস্রোত বেরিয়ে এলো ওর কপাল কেটে। প্রচণ্ড ব্যথা পেয়ে চোখ দুটো খিজে বন্ধ করে নিয়েছে ঈশা। ওর কপাল চুইয়ে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ফ্লোরা তড়িঘড়ি করে হাত চেপে ধরে সেখানে। আস্ত করে ভয়ার্ত ঢোক গেলে আহত গলায় বলে, এটা কি হয়ে গেল তোমার ইস্যু? আমি সত্যিই বুঝতে পারছি না এরিস হঠাৎ এমন পাগলামি কেন করছে। ও তো কখনো এমন করে না। নীল নীল চোখ দুটো মেলে টলটল ব্যথাতুর চাহনিতে ঈশানী তাকায় এরিসের অফিস রুমের দিকে। ভঙ্গুর হৃদয়টা আলগোছে চেপে রেখে মনে মনে আওড়ায়, আপনি আমার জীবনের সেই অভিশপ্ত অধ্যায়, যে এক রাতের জন্য বাঁচতে এসে সারা জীবনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। ঈশানী তাকিয়েছিল নিষ্প্রভ। ওপরের ভাঙাভাঙির আওয়াজে কিঞ্চিত কমে গিয়েছে এখন। ওর কপালের রক্ত খানিকটা শুকিয়ে এলে ফ্লোরা হাত সরিয়ে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই সুযোগে ওদিকে কি ফার্স্ট এড বক্সটা খুঁজে নিয়ে আসি। কথাটা শেষ করে সাবধানে সামনে পা বাড়ালে পিছন থেকে ওর ফিনফিনে হাঁটু সম ফ্রকটা টেনে ধরে ঈশানী। শরীরে টান অনুভব করে ফ্লোরা পিছনে ঘুরলে ঈশানী এক পল ছেড়ে আকুতির স্বরে বলে, যেও না, ভয় করছে যদি আবার। ফ্লোরা মৃদু হাসলো, যেন এতক্ষণে তাণ্ডব কিছুই নয় ওর কাছে। এর থেকে ভয়াবহ দৃষ্টি দেখে অভ্যস্ত ও। সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে ইস্যুকে আশ্বস্ত করে বলল, কিছু হবে না, দাঁড়াও দেখছি। এই বলে দু কদম সামনে এগিয়ে দোতলার দিকে উকিঝুঁকি দেয় ফ্লোরা।
তৎক্ষণাৎ ওপর থেকে ছিটকে পড়ে আরও একখানা আধভাঙা কাচের বোতলটা ফ্লোরার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা বোধগম্য হতেই ফ্লোরা হকচকিয়ে যায়। হুট করে ঠিক করে কি করবে বুঝে উঠতে না উঠতেই বাহুতে সজোরে টান অনুভব করলো ও। দুবাহু শক্ত হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে ওকে অন্য পাশে নিয়ে দাঁড় করালো তুষার। আকস্মাৎ ঘটনায় আহাম্মক বনে গেল ফ্লোরা। চকিতে ঘুরে তাকালো তুষারের পানে। ঠিক আছো? ভাবলেশীন গলায় ঠোঁট নাড়িয়ে ছোট্ট করে প্রশ্ন ছাড়ে তুষার। হুম 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 উত্তরে তাড়াহুড়ো করে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। তুষার ওকে ছেড়ে দিয়ে পকেট থেকে হাত গুঁজে শটান দাঁড়িয়ে রক্তাক্ত ঈশানী আর পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে কপাল কচিয়ে স্পষ্ট হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘরের এই অবস্থা কেন? ওপরতলার অফিস কক্ষের দিকে আঙুল তুলে জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করলো ফ্লোরা। এরিস। এরিসের নামটা শোনা মাত্রই কপাল কুঁচকে এলো তুষারে। আশ্চর্য হয়ে বলল, এরিস এসব করেছে মানে? চিবুক গলায় ঠেকিয়ে ধীর গতিতে মাথা টানালো ফ্লোরা। তুষার আর কথার পুনরাবৃত্তি করল না কোনো। মাথার হুডিটা খুলে দ্রুত কদমে এগিয়ে গেল অফিস কক্ষের দিকে। করিডোর ছাড়িয়ে রুমের সামনে আসতেই তুষার দেখল মস্ত বড় কালো কাঠের নান্দনিক দরজাটা হাট করে খোলা। আশেপাশে গার্ডদের উপস্থিতি নেই। এরিসের আগমনে তারা হয়তো জায়গা ত্যাগ করেছে বহু আগে। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় এটা। সহসা এগিয়ে গিয়ে রুমের মাঝেই পা বাড়ল তুষার। সাজানো গোছানো বিস্তৃত অফিস রুমটা ভেঙে চুরে তছনছ হয়ে আছে। ইলেকট্রনিক ডিভাইসগুলো মুখ থুবড়ে পড়ে আছে যত্রতত্র। মাফিয়ারা সাধারণত যোগাযোগের কাজে সমসাময়িক মাধ্যমগুলো এড়িয়ে চলে সবসময়। হয় অতি পুরনো দিনের অ্যানালগ ডিভাইসগুলো ব্যবহার করে, নয়তো শেয়ার মার্কেট থেকে বিতাড়িত বহুল ক্ষমতা সম্পন্ন আধুনিক ডিভাইসগুলো দিয়ে সমগ্র ই কমার্সের দখলদারি নিয়ে রাখে। সেই সব কাজে নজর রাখার জন্যই বেশ কিছু ফ্যাক্স মেশিন আর মনিটর সেট করা ছিল এই রুমে। আপাতত সেগুলো একটাও অক্ষত অবস্থাতে নেই। এরিস ইউভানের রাগের সম্মুখীন হয়ে জীবন হারিয়েছে অনেক আগেই। সমস্ত ঘর লণ্ডভণ্ড, জিনিসপত্রের জাত অবস্থা। তার চেয়েও বেশি খারাপ অবস্থা রুমের মাঝে কাঁচের দেওয়ালটা ভেঙে চৌচির। তার ঠিক মাঝ বরাবর লেগে আছে টকটকে তাজা রক্ত। স্পষ্ট রক্তের ছাপ দেখা মাত্রই রুমের চারিদিকে দৃষ্টিপাত করে তুষার। খুঁজতে লাগলো এরিসকে। ডানে বামে সচকিত নজর বুলিয়ে পেছনে ঘাড় ঘোরাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। দরজার কাছে কাউচের চেয়ারটায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে এরিস। আগাগোড়া বিধ্বস্ত সে। উরুর ওপর নির্বিঘ্নে ফেলে রাখা ডান হাতটা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে টকটকে তাজা লাল রক্ত। সেই কাটা হাতটার দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে এরিস। সেই যেন এই রক্তগুলো খুবই আকর্ষণীয় কোনো বস্তু, যা ও অবলীলায় দেখতে পাচ্ছে। এরিসের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিকক্ষণ অবলোকন করে তুষার নীরের কণ্ঠে শুধালো, কি এমন দোষ করেছিল কাছের দেওয়ালটা, যার জন্য এভাবে পাঁচ মেরেছেন? রক্তাক্ত হাতের দিক থেকে চোখ সরালো এরিস। তুষারের দিকে এক পলক চেয়ে পুনরায় চোখ ঘুরিয়ে কাউচে মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, এরিস কাউকে কৈফিয়ত দেয় না তুষার। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। এটাই হওয়ার ছিল। ও জানতো এরিস এমন কিছুই বলবে। তাও আশাহত হয়ে শান্ত স্বরে বলে উঠল, রক্ত ঝরছে, ব্যান্ডেজ কি আমি করে দেব? তুষার বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই চকিতে মাথা তুলে সূক্ষ্ম দৃষ্টিতে ওর দিকে চাইল এরিস। ওর সন্দিহান চোখের ভাষা বুঝল তুষার। অগত্যা তৎক্ষণাৎ গলা খাঁকারি দিয়ে বলল, না মানে তাহলে কি ফ্লোরাকে ডেকে দেবো? প্রয়োজন নেই। তাহলে কি মিস ব্লু? তুষার বাক্যটুকু শেষ করার আগে তড়াক করে ক্রোধান্বিত হয়ে উঠল এরিস। তুষারের মুখের ওপর গর্জন করে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট তুষার। আমার সামনে ওর নাম উচ্চারণ করবে না একদম। কিয়তক্ষণ জহুরি চোখে পরখ করে এতক্ষণে তুষারের বোধগম্য হলো এত সব পাগলামির পেছনের মূল হেতু তাহলে ওই একজনই, যার জন্য নিজের অজান্তেই বারবার লক্ষ্যচ্যুত হয় এরিস ইউভান। এই মেয়েটা এরিসের আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন বাঁধিয়ে বসবে সে। হতেও পারে ক্ষোভের বশে ব্রাভটা এর নিয়মকানুনকে এক হাত দেখিয়ে একটা সাধারণ মেয়ের জন্য ড্যানিয়েলকে শেষমেশ খুন করেই বসল এরিস। কারণ এর আগে এরিসকে কখনো এভাবে বারবার লক্ষ্যচ্যুত হতে দেখেনি তুষার। ঈশানী একমাত্র মেয়ে, যে কিনা সোনার ডিম পাড়া হাঁস হওয়া সত্ত্বেও এরিসের মতো একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু আজ নয়তো কাল প্রতিশোধ পরায়ণ ড্যানিয়েল ঈশানীকে ঠিকই তুলে নিয়ে গিয়ে চড়া দামে বেচে দেবে। নিশ্চয় সেটা এত সহজেই বরদাস্ত করবে না এরিস। তখন কি হবে? এরিসই বা ঠিক কি করবে ওই মেয়েটার জন্য? ভাবতে ভাবতে অজানা শঙ্কায় থমথমে হয়ে গেল তুষারের মুখমণ্ডল। সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। কিছু ভাবছ?
এরিসের ডাকে ভ্রম কেটে গেল তুষারের। সে নিজের সত্তায় ফিরে এসে দুবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গমগমে স্বরে বলল, আপনাকে একবার ক্লাবে যেতে হবে এরিস, ইটস আর্জেন্ট। জিভ দিয়ে গাল ঢেলে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের মাঝে উঠে দাঁড়ালো এরিস। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচের টুকরোগুলোর পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সুবিশাল ডেস্কের ওপর লাগোয়া কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরিস সেসবে তোয়াক্কা না করে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা অ্যালকোহলের বোতল বের করে মুখ দিয়ে টেনে টেনে সেটা ছিপে খুলে পুরো বোতল ভর্তি পানীয়টুকু ঢেলে দেয় নিজের রক্তাক্ত হাতের ওপর। ক্ষতস্থানে অ্যালকোহল লাগার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গারের নেই ঝলসে উঠল হাতটা। এহেন দৃশ্য দেখে চোখ মুখ খিচে ফেলল তুষার। তুষারের শঙ্কিত চাউনি দেখে ফিচলে হেসে এরিস বলল, তুমি না গ্যাংস্টার, এটুকুতেই শঙ্কিত হচ্ছ? তৎক্ষণাৎ চোখের দৃষ্টি পরিবর্তন ঘটালো তুষার। চোখ মুখ স্থির করে বলল, হ্যাঁ গ্যাংস্টার। তাই বলে নিজেকে এভাবে হাসতে হাসতে যন্ত্রণায় ডুবিয়ে দেওয়ার মতো এতটাও ক্রুয়েল আমি নয়। তুষারের কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না এরিস। ঠোঁটের আগায় ফিসেল হাসিটুকু অব্যাহত রেখেই বাম হাতের সাহায্যে এবারও থেবড়ো করে বেঁধে ফেললো ব্যান্ডেজটা। অতঃপর ব্যান্ডেজ করা হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মনে মনে উপহাসের স্বরে বলল, এটা মোটেই যন্ত্রদায়ক ছিল না তুষার, এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে অন্য কোথাও। তাহলে যাওয়া যাক। তুষারের কণ্ঠস্বর কর্ণগ্রহ ছুঁতেই নিজের পৈশাচিক সত্তায় ফিরল এরিস। অফিস রুমের ক্লোজেট থেকে একটা ব্ল্যাক ওভারকোট আর ব্ল্যাক হ্যাট বের করে গায়ে জড়িয়ে নিল সেগুলো। অতঃপর জিভ দিয়ে গাল ঠেলে নিজের পিয়ার্সিং করা ভ্রুটা দু আঙুলের সাহায্যে খানিক চুলকে তুষারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে। সবাই রেডি তো? হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার। এরিসের কোমরের খাঁজে দুটো রিভলভার আর একটা লোকেশন ট্র্যাকার গুঁজে দিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যেতে যেতে তুষারকে আদেশ করে বলল, লেটস গো। এতক্ষণ ধরে এত কিছু করে নিজের সঙ্গে নিজেই অবিরত দামামা চালিয়ে মন মস্তিষ্ককে হাজারটা নিয়ন্ত্রণ বেড়িতে আবদ্ধ করে অবশেষে লাউঞ্চে পা রাখতে না রাখতেই আবারও সেই পুতুলের মতো ঢলঢলে সুশ্রীর সরল মুখটা চোখের সামনে এসে হানা দিল এরিসের। শুধু কি হানা দিয়েছে, একেবারে চঞ্চলা হরিণীর মতো তিরিং বিরিং করে লাফিয়ে এসে সোজা বুকের ওপর হামলে পড়েছে। লাউঞ্জে আপাতত কারোরই উপস্থিতি নেই। ফ্লোরা নিজের রুমে শুয়ে, তুষার এখনও অফিস কক্ষেই রয়েছে। অথচ এরই মাঝে ঘটে গেল অঘটন। পুরুষালী ক্লোনের মাস্কে সুঘ্রাণটা নাক ছাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আটকে উঠে ছিটকে এরিসের থেকে দূরত্ব বাড়ায় ঈশানী। হাতের দিকে তাকালে দেখতে পায় হাতের মাঝে গমের দানাগুলো অনুপস্থিত। মেঝেতে পড়ে আছে দু একটা। তাহলে বাকিগুলো কোথায়? ফলস্বরূপ গমের সন্ধানে ধীরে ধীরে চোখ তুলে ভয়ার্ত চাউনিতে এরিসের দিকে লক্ষ্য করে ঈশানী। সঙ্গে সঙ্গে ভয়ের চোটে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। চোখ দুটো শূন্যে উঠে যায় মুহূর্তেই। এরিসের কালো কোটের অবস্থা দেখে গলা শুকিয়ে এসেছে ইস্যুর। তেজি মাফিয়া বসটার কী হাল করলো ও! পুরো শরীরে তার গমের দানা ছড়াছড়ি। দু একটা তো কোট ভেদ করে টি শার্টের মধ্যে চলে গিয়েছে একদম। নিজের কর্মকাণ্ডে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে ইস্যুর। মাফিয়া বসের স্টাইলিশ জামা কাপড়ের হেন গমের ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার পেছনে একমাত্র দায়ভার ওর। এই তো খানিকক্ষণ আগেই ঘটনা। লুকিয়ে চড়িয়ে পেন্ট হাউসের আশ্রয় দেওয়া অতীব সুন্দরী পায়রাটাকে সবার আড়ালে নিজের ঘরে যত্ন সহকারে আগলে রেখেছে ঈশানী। কেউ যাতে দেখতে না পায় সেজন্যই সারাক্ষণ ঘরের দুয়ার ভিজিয়ে রাখে ও। 3 বেলা খাবারও সে চুরি করে খাওয়ায় পায়রাটাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। একটু আগের ঘটে যাওয়া তাণ্ডবলীলার সমাপ্তি ঘটলে তুষারের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ঝকঝকে তকতকে করে দিয়ে যায় সমগ্র লাউঞ্জ, কিচেন কাউন্টার, বার কাউন্টার, সব কিছু। এই ফাঁকে খাবার আনার উদ্দেশ্যে ঈশানীও একটু উঁকি ঝুঁকি দেয় চারিদিকে। ফ্লোরা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিশ্রাম করছে নিজের রুমে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সার্ভেন্টরাও পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে যায় একে একে। সবাই চলে যাওয়ার পুরো লাউঞ্জ ফাঁকা পড়ে আছে এখন। সেই সুযোগটাই কাজে লাগায় ঈশানী। এরিস পেন্ট হাউসে আছে তা জানা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে আলতো পায়ে নিঃশব্দে ছুটে যায় কিচেনের দিকে। তাড়াহুড়ো করে অপেটো হাতে মুঠো ভর্তি করে তুলে নেয় গমের দানা। অতঃপর পুনরায় ছুট লাগায় নিজের ঘরের দিকে। 2 হাত ভর্তি করে গমের দানা নিয়ে এদিক ওদিক চেয়ে বেখেয়ালি ছুটে আসার সময় ঘটে বিপত্তি। দুপ্রান্তের দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে। দ্বিতীয়বারের মতো দুর্ঘটনাবশত এরিসের সুডৌল পুরুষালী বুকের মাঝে হুমড়ি খেয়ে মুখ দাবায় ঈশানী।
কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের সংঘর্ষে পরক্ষণেই ভয়, ঘৃণা, আশঙ্কা সব কিছু সংমিশ্রণে তড়িৎ গতিতে এডিসের বুক থেকে ছিটকে সরে যায় ঈশানী। বিভ্রান্ত হয়ে মাথা নইয়ে নেয় বিনা বাক্যে। ওদিকে ঈশানীর কর্মকাণ্ডে হুঁশ নেই এডিসের। ওর পিয়ার্সিং করানো শূন্য অনুভূতিহীন নিস্তেজ চোখ দুটো শুধুমাত্র ঈশানীর ব্যান্ডেজ করা কপালের মাঝে নিবদ্ধ। এডিসের তীক্ষ্ণ দৃষ্টিযুগল কোনরূপ নজর দিল না ঈশানী, বরং ডানে বামে না তাকিয়ে দিশাহারা হয়ে দুপায়ে মাফিয়া বর্ষার কোট পরিষ্কার করতে উদ্যত হয় মেয়েটা। তার চোখে মুখে বিভ্রান্তি, হাতের গতিতে তীব্র সংকোচ, তাও এই মুহূর্তে দিশেহারা মস্তিষ্ক। নিজের শরীরে মেয়েলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে এরিস, পালাচ্ছিলে নাকি? এরিসের পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল ঈশানী। নিজের কাছে শঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে দু কদম পিছিয়ে গেল সে। কুণ্ঠিত হয়ে মস্তিষ্ক নামিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়ল একবার। এরিসের একটুখানি কথায় ঈশানীর ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তেই নাজুক হয়ে কুঁকড়ে গেল যেন, যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসেরও। তবে এখনও ওর নিষ্প্রভ চোখ দুটো আটকে আছে ঈশানীর ব্যান্ডেজ করা কপালে। কপালে কি হয়েছে? মসৃণ হাসকি স্বরে প্রশ্ন করল এরিস। ঈশানীর নিকট এরিসের দ্বিতীয় প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত। নিষ্ঠুর মানুষটার মুখে এখানে অপ্রত্যাশিত বাক্য শুনে অচানক চোখ তুলল মানুষটার চোখের পানে চাইল ইস্যু। তার তীক্ষ্ণ পুরুষালী চেয়ার, থুতনির মাঝ বরাবর অবস্থিত কালো কুচকুচে তিল, সব কিছুতেই নজর বোলালো এক পলক। মনে মনে ভাবল, মানুষটা তো ঠিকই আছে, তাহলে হঠাৎ? আশ্চর্য ইস্যু, ভীষণ আশ্চর্য। কারণ শেষ কবে এরিস ওর সঙ্গে এমন স্বাভাবিক আওয়াজে কথা বলেছিল ঠিক মনে নেই ওর। তার চাইতেও বড় কথা, এরিস কখনো ভালো মন্দ জিজ্ঞেস করার পাত্র নয়। কার কি এলো গেল সেসবে তার কখনোই কিছু যায় আসে না। কিছু জিজ্ঞেস করেছি তোমায়? শান্ত অথচ প্রচণ্ড জোরালো গলায় স্বর। ঈশানী বাইরের আত্মবিশ্বাসী ভাবটা ধরে রাখতে পারল না আর আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হয়নি। ভ্রু কুচকালো এরিস, কঠিন স্বরে জিজ্ঞেস করলো, কিছু না হলে ব্যান্ডেজ কেন? এরিসের তির্যক প্রশ্নে ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গেলে ঈশানী। কি উত্তর দিলেন এই মুহূর্তে জানোয়ারটা দ্বিতীয় পদক্ষেপের হাত থেকে বেঁচে যাবে ভাবতে লাগলো কিয়তক্ষণ। এরিস তখনও সূক্ষ্ম নজরে তাকিয়েছিল ওর পানে। খানিকক্ষণ চুপ থেকে জোরালো কণ্ঠে ঈশানী বলে ওঠে, আপনি তখন ওই কাঁচের টুকরোটা। বাকি কথাটুকু আর শেষ করতে পারল না ইস্যু। তার আগেই ওদের মাঝে হাজির হলো তুষার। তার পরনে ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক কার্গো প্যান্ট, হাতে রিভলভার, যা দেখা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় ঈশানীর। সামনে এগিয়ে এসে এরিস আর ইস্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে কপালের সূক্ষ্ম ভাঁজ টানল তুষার। ব্যগ্র কণ্ঠে বলে উঠল, ইজ এভরিথিং ওকে? তুষারের আগমনকে কাজে লাগিয়ে এরিসের দিকে দৃষ্টি এড়িয়ে ধীরে পায়ে নিজের রুমে চলে যায় ঈশানী। ওদিকে অর্ধেক কথা শুনলেও এরিস আর বুঝতে বাকি নেই যে ঈশানীর ওই কপালের ব্যান্ডেজের পেছনে ও নিজেই। শেট! সরলতায় জড়ানো নাজুক মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে একটা ক্ষুদ্র বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো এরিসের লাগামহীন বক্ষভেদ করে। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। মস্কোতে শেষ কবে এমন চকচকে রোদ উঠেছিল তার ঠিকঠাক মনে পড়ছে না ঈশানীর। মনে পড়বেই বা কেমন করে? মেয়েটা বন্দী হয়ে আছে এখানে, প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে নিদারুণ আশঙ্কায়। এই বুঝে স্বাভাবিক জীবনের আলোক রশ্মিটুকু কেড়ে নিয়ে কোনো এক নরকীয় মরীচিকার ধাক্কা মেরে ফেলে দেয় এরিসের নাম নির্দয় লোকটা। সূর্যরশ্মি দেখার সময় কোথায়? তবে ইদানিং দিনগুলো ভালোই যাচ্ছিল ইস্যুর। ফ্লোরার পাশাপাশি আরও একজন বন্ধু জুটেছে ওর। সে হলো শুভ্রা পাখি। শ্বেতরঙা সুন্দরী পায়রাটার নাম ঠিক করেছে ঈশানী। দেখতে ধপধপে সাদা বলে নাম দিয়েছে শুভ্রা। আজকাল আর আগের মতো বসে বসে ডায়েরি লেখে না ঈশানী। রুমে একা হলেই গল্প জুড়ে দেয় শুভ্রা পাখির সাথে। ওর ঠোঁটের আগায় গমের দানা তুলে দিতে দিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নিয়ম ভেঙে কত কিছুই না হয়, তাই না শুভ্রা পাখি? নিয়ম ভেঙে রোদের মাঝে বৃষ্টি হয়, নিয়ম ভেঙে দিনের বেলায় চাঁদ উদয় হয়, আবার আমার মতো বাঙালি মেয়ের চোখের রঙও নিয়ম ভেঙে গাঢ় নীল হয়। অথচ দিন শেষে নিয়ম ভেঙে আমার আপনজন কেউ হলো না। নিজের অপারগতা, কুণ্ঠা, ক্ষয়িষ্ণু, অন্তর্মুখী স্বভাব সব কিছুর জন্য আজ বিধ্বস্ত আমি। আচ্ছা, মা, নানি, উষা ওরা কি আমায় মনে করে এখনও? কখনো কি ভাবে আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? নিজের মনে অযাচিত ভাবনায় ডুবেছিল ঈশা। ঠিক এমন সময় বাইরে থেকে কড়া নাড়ে ফ্লোরা। দরজার বার কয়েক টোকা দিয়ে শুধায়, ইস্যু, একটু সাহায্য করবে প্লিজ? ফ্লোরা ডাকে ঈশানী বেরিয়ে এলে ওর দিকে এক বালতি ভেজা কাপড় এগিয়ে ঠোঁট উল্টালো ফ্লোরা।
মিষ্টি গলায় বলল, রোদ উঠেছে, কাপড়গুলো একটু ছাদে বারান্দায় নেড়ে দিয়ে আসবে ইস্যু। আসলে এরিস আর তুষার আজ পেন্ট হাউসে লাঞ্চ সারবে, তাই রান্না বসিয়েছি, নয়তো আমিই যেতাম। ফ্লোরার কথায় ভ্রু কোচকালো ঈশানী, হতবাক হয়ে বলল, পেন্ট হাউসের ছাদ বারান্দায় কে কাপড় শোকায় ফ্লোরা? তাছাড়া গার্ডসরা দেখে ফেললে আমি শেষ, তুমি বরং সবগুলো ড্রয়ারে ঢুকিয়ে দাও। ঈশানীর ভয়ার্ত চেহারা থেকে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে ভাবলেছিন গলায় ফ্লোরা বলল, আরে ধুর, কেউ দেখবে না। পরক্ষণে ঠোঁট ফুলিয়ে গদগদ স্বরে বলল, তুষার আবার রোদে শুকানো কাপড় ছাড়া একদম পরে না। দাও দাও, আর বলতে হবে না, নিয়ে যাচ্ছি। এই তুষার দেখছি অনেক ঢং, এমন বরফের দেশেও নাকি রোদে শুকানো জামা কাপড় চাই তার, অদ্ভুত। কাপড় সমেত ছাদ বারান্দার দিকে যেতে যেতে মেয়েকে রাগ দেখিয়ে বিড়বিড়ালো ঈশানী। যাওয়ার সময় ভুল করে খোলা রেখে গেল রুমের দরজাটা। কাপড়গুলো রোদে মেলে দিয়ে খানিকক্ষণ একা একাই রোদ পুহিয়ে বেশ সময় করে নিচে ফিরল ঈশানী। নিচে ফিরে সবার আগে চলে গেল নিজের 12x12 ফিটের ছোট্ট রুমটাতে। রুমে এসে এদিক ওদিক তাকিয়ে সবার আগে খুঁজতে শুরু করলো শুভ্রা পাখিকে, কিন্তু কোথাও নেই সে। উড়ে গেল না তো আবার? সেই ভয়ে তটস্থ হলো ঈশানী। কিছুক্ষণ ভেবে পুনরায় খুঁজতে লাগলো রুমের আনাচে কানাচে। ছোট্ট রুমে লুকিয়ে থাকা জায়গাটা ক্ষীণ, তবুও সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো ঈশানী। কোথাও নেই বাইরেটা। অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে খাটের ওপর বসে পড়ে ঈশানী। মনে মনে নিজেকে ধাতস্থ করে বলে, তখন দরজা খোলা রেখে গিয়েছিলাম, তাই নিশ্চয়ই উড়ে গিয়েছে। আকাশের পাখি আকাশে উড়ে গিয়েছে, তা তো আর বন্দি থাকার কথা নয়। সেই ভেবে নিজের খারাপ লাগাটুকু আড়াল করে শুকনো মুখে নিঃশব্দে বসে থাকে ঈশানী। তখনই কোথা থেকে যেন এক বাটি স্যুপ নিয়ে হাজির হয় ফ্লোরা। গরম গরম সেই ধোঁয়া ওঠা স্যুপের বাটিটা ইস্যুর পানে এগিয়ে দিয়ে বলে, ইস্যু, টেস্ট করে দেখো তো একবার কেমন হয়েছে। মাত্রই বানালাম, আমি নিশ্চিত খুবই সুস্বাদু হবে এটা। ফ্লোরার আন্তরিকতা উপেক্ষা করার সাধ্য নেই ঈশানীর, তবুও মেয়েটা মলিন হেসে জানালো, এখন খেতে ইচ্ছে করছে না ফ্লোরা, রেখে দাও, পরে খেয়ে নেবো। ফ্লোরা নাছোড়বান্দা, সেই তাদের দেশের বহু বছরের ঐতিহ্যবাহী স্যুপটা ঈশানীকে দিয়ে টেস্ট করাবে। অগত্যায় ভীষণ জোরাজুরি করে ফ্লোরা বলল, এভাবে বললে শুনছি না, তোমাকে টেস্ট করতেই হবে, নাও তো, হাঁ করো। ফ্লোরার জোরাজুরিতে হাঁ করে ঈশানী। 1 চামচ স্যুপ ওর মুখে পুড়ে দিয়ে ফ্লোরা ভুরু উঁচিয়ে শুধালো, কেমন? ঈশানী খেতে খেতে বলে, বেশ ভালোই। কিসের স্যুপ এটা? ফ্লোরা একগাল হেসে জানায়, কবুতরের, একদম টাটকা কবুতর ছিল, কোথা থেকে যেন উড়ে এসে লাউঞ্চে বসেছিল, আমি ধরে নিয়ে স্যুপ বানিয়ে ফেললাম। মজা হয়েছে না? ফ্লোরার কথা শুনে চোখ কপালে উঠে গেল ইস্যুর। ও তৎক্ষণাৎ খাবারের বাকি অংশ মুখ থেকে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠে ফ্লোরা আর ওপর, এটা তুমি কি করলে ফ্লোরা? আমার শুভ্রা পাখিকে রান্না করে এভাবে খাইয়ে ফেললে? কি? ফ্লোরার বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। একদম কথা বলবে না, আমার শখের পায়রাটাকে রান্না করে এনে আবার আমাকেই এই আদর করে খাওয়াচ্ছ? কতটা নিষ্ঠুর তুমি মেয়ে! তোমার কথা আমি বুঝতে পারছি না, কি বলছো এসব? যদিও ঈশানীর হঠাৎ রাগের কারণ ঠিক ধরতে পারছে না ফ্লোরা, তবু ওর কণ্ঠে অপরাধবোধ সুস্পষ্ট। কান্নার তোরে চোখের কোটর ভরে উঠেছে ঈশানীর। নীল রঙা জলজলে চোখ দুটো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বেদনার রং ধারণ করেছে তারা। শুভ্রাকে হারানোর নিগুড় কষ্টে মাথা ঠিক নেই ওর, তাই তো ফ্লোরার কথার প্রত্যুত্তরে আহত কণ্ঠে মেয়েটাকে আরও কিছু কড়া কথা শোনালো ও। বুঝতে হবে না তোমার ফ্লোরা, আমি ভুল বুঝেছিলাম, তোমাকে এই পেন্ট হাউসে সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু না, ওই হৃদয়হীন জানোয়ারগুলোর সঙ্গে থেকে থেকে তোমার হৃদয়টাও পাথর খণ্ডে পরিণত হয়েছে। তুমিও একটা নির্দয় ফ্লোরা, সত্যিই নির্দয়। এক নাগারে কথাগুলো বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। অতঃপর ছুটতে ছুটতে চলে যায় ছাদ বারান্দায়। এখানে সচরাচর কেউ থাকে না, তাই এখানে সেই হাঁটু ভেঙে বসে গলা ছেড়ে হাউমাউ করে কেঁদে উঠল ঈশানী। ওর কান্নার আওয়াজে বড্ড ব্যথাতুর শোনাচ্ছে। সব দুঃখরা যেন একসাথে এসে জুড়ে বসেছে মন মস্তিষ্কে। তাই তো এমন অপারগ কান্নারত কণ্ঠে ভীষণ অভিমান ঈশানী বলে, হারাতে হারাতে সব হারিয়ে ফেললাম, এবার আমি হারিয়ে গেলেই সমাপ্ত। কে হারিয়েছে? গমগমে পুরুষালী অজ্ঞাত আওয়াজে আচমকা থমকে যায় ঈশানী। শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে প্রশ্নদাতাকে। পরক্ষণেই নেড়ে দেয়া কাপড়ের আড়াল থেকে পুনরায় ভেসে এলো একই কণ্ঠস্বর, এভাবে কাঁদছো কেন? কে হারিয়েছে? শুকাতে দেওয়া কাপড়ের আড়াল থেকে কুণ্ডলি পাকানো ও বাষ্পিত ধোয়ার অনুসরণ করে কান্নাকাটি বাদ দিয়ে সেদিকে উগিয়ে দেয় ঈশানী। দেখতে পায় ওর সবচেয়ে অপছন্দ মানুষের মুখাবয়ব। ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এরিস। তাকিয়ে আছো কেন? এরিসের কথার প্রত্যুত্তরে ইস্যু নাক টেনে হেঁচকি তুলে বলল, আপনি কি করে বুঝলেন আমি তাকিয়ে আছি? 6 সেন্স।
সামনে তাকিয়ে উত্তর দেয় এরিস। অতঃপর ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে দৃষ্টিপাত করে বলে, কাঁদছিলে কেন? লোকটার কর্কশ আওয়াজে তিত্তির করে নাকের ডগা ফুলে ওঠে ঈশানী। সে এমন ভাব ধরেছে যেন কান্নাকাটি করে মস্ত বড় অন্যায় করে ফেলেছে ঈশা। তবুও নাক টেনে নিজেকে খানিকটা শক্ত করে জবাব দিল ঈশানী, আপনার ফ্লোরা আমার শুভ্রাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। শুভ্রাকে? আবারও কর্কশ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে, আমার পায়রা পাখি। ঈশানীর প্রত্যুত্তর শুনে ভ্রু কুঞ্চিত করে ফেলল এরিস। তাচ্ছিল্য স্বরে বলল, সিরিয়াসলি তুমি একটা কবিতরের জন্য কেঁদে ভাসাচ্ছিলে এতক্ষণ? ঈশানীর মাথা ঠিক নেই। এই মুহূর্তে নির্দয় এরিসের কথাও সহ্য হলো না ওর। চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা চটে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, ভেতরের মায়া দয়া থাকলে তো বুঝবেন কেন কাঁদছিলাম। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। আজকের পর্বটা এখান অবধি রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।